আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের যে কোনো ফৌজদারি কার্য ব্যবস্থায় আমাদের যে সেক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকের মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে কোনো একটা ঘটনা ঘটলে সবসময় কি তার আত্মীয়স্বজন মামলা করে না তো পুলিশ করে, পথচারী করে, যে কোনো ব্যক্তি করে। সুতরাং আমাদের ফৌজদারি যে কোনো মামলা শুরু হয় এটা প্রাথমিক তথ্য বিবরণী যে কী কী ইনফরমেশনের ভিত্তিতে একটা মামলা শুরু হয়, সাধারণত কোর্টে মামলা হতে পারে। কিন্তু সব মামলায় কি এজাহারভুক্ত আসামিরাই কি দণ্ডিত হন নাই তো। অনেকেই চার্জশিটে বাদ যান, অনেকে বিচারের সম্মুখীন হন, আবার বিচারেও কেউ খালাস পান। কিন্তু ফৌজদারি ব্যবস্থাতে বিশেষ করে অপরাধীরা যখন অপরাধ করেন সবাই কিন্তু চেষ্টা করেন তার অপরাধের চিহ্ন রাখার জন্য। তো কোনো কারণে একজন ব্যক্তির এজাহার কিংবা মামলার শুরুতেই তার নাম ছিল না, কিন্তু পরবর্তীতে তদন্তে যদি তার নাম আসে তাহলে তিনিও কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তি হতে পারেন। তার বিরুদ্ধে চার্জশিট হতে পারে, তার বিরুদ্ধে মামলার বিচার হতে পারে, তার বিরুদ্ধে ট্রায়াল হতে পারে। তো এখানে আমরা দেখছি যে বেশ কয়েকটি রিট পিটিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতি সম্প্রতি দায়ের করা হয়েছে। সেগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ যেন আমাদেরকে কোনো কারণে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করতে না পারে। কিন্তু ফৌজদারি কার্যব্যবস্থাতে, ফৌজদারি সিস্টেমে, আমাদের আইনের মধ্যে কোনো ব্যক্তির এজাহারভুক্ত হওয়াটাই একমাত্র কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ করে না। নানা মাধ্যমে, তদন্তের মাধ্যমে একজন ব্যক্তির অভিযোগ আসতে পারে, অভিযুক্ত হতে পারেন, তার বিরুদ্ধে চার্জ গঠন করা, চার্জশিট দেওয়া এবং বিচারের আলামত উপাদান থাকতে পারে। তো হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। এটাও কিন্তু একজন নাগরিকের দায়িত্ব যে তিনি যেন কোনো কারণে হয়রানির শিকার না হন, তিনি যেন কোনো কারণে নির্যাতনের শিকার না হন এবং আইনের মারপ্যাচে পড়ে যেন তার অধিকার ক্ষুণ্ণ না হয়। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার একজন ব্যক্তি। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। আমাদের আজকে আদালতের কাছে বক্তব্য ছিল যে হাইকোর্ট বিভাগ এই আদেশটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে যে প্রিভেন্টিভ মেজারটা দিয়েছেন এটা আপনাদের পূর্ববর্তী সিদ্ধান্ত সাপোর্ট করে না। প্লাস সংবিধানের এই সমস্ত অধিকারগুলো কিন্তু আইন সাপেক্ষ। আইন সাপেক্ষ বলতে যে কতগুলো আছে অ্যাবসোলুট রাইট, আর কতগুলো হচ্ছে যে আইনের মাধ্যমে, যে আইন যদি আপনাকে কোনো কারণে বাধা নিষেধ দেয় তাহলে কিন্তু আপনাকে সেটা মানতে হবে। যেমন আপনি একজন স্বাভাবিক নাগরিক, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এটা আপনার অধিকার, কিন্তু এর মানে এই না কিন্তু রাস্তার মাঝখানতে যাবেন। সুতরাং এটা কিন্তু কিংবা কোনো একটা জায়গায়, সুনির্দিষ্ট জায়গায় যদি উল্লেখ করা থাকে এটা সংরক্ষিত এলাকা, আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না, আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না। এ কথা আপনি বলতে পারবেন না যে আমি যে কোনো ইচ্ছা সেখানে যাব। সুতরাং এগুলো হচ্ছে কোয়ালিফাইড রাইট। আমরাও অত্যন্ত সজাগ